এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54 ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা করতেছে। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে। একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন, কত বড় ঘটনা এটা, সামনে আরো বড় কিছুর আলামত। যে হাদি হত্যার বিচার আগামী 90 দিনের ভিতরে হবে, অথচ তিনি চেয়ারে আছেন আর মাত্র 1 মাস হয়তো, তিনি বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী 90 দিন। আপনি চিন্তা করতে পারতেছেন কতটা অপদার্থ হলে, কতটা রাম ছাগল কিসিম মানুষ দিয়ে আমাদের এই ডিপার্টমেন্টগুলো চালানোর ফলে আমাদের কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। হাদিরও সেলাই করে ছাইরা দিছিল, কিন্তু বাঁচে নাই। হাদি ছিল গিনিপিক। মানে ওনার বলার উদ্দেশ্যটা কি আপনি এমন বুঝা নিয়েন একটু, যে তুষার, যে আব্দুল্লাহ নূর তুষার, উনি নিজেই বিব্রত হয়ে গেছে ওনার কথা শুনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ওটি লিখিচ্ছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ! তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুলে ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে। আরে ক্ষীণ আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে, জানাইছে, জানায় নাই। তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য। আর ইন্টারভিউ দেখায় সুবীর নন্দীরা চেনেন তো, উই আসলে রয়ের স্পোক্সম্যান, মাউথপিস। রজা বলতে চায় বাংলাদেশ নিয়ে, তারে দিয়ে বলায়। সে কি বলতেছে শুনেন। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি, আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71, আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। শুনেছেন তো? এইবার আলাদা দেখেন। তারপরে বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সবথেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে। এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না। ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক, বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। দেখেছেন, কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে। ইন্ডিয়ান রে কয় কি খুশি। এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা। দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না, পন্দের আলো আর দিল্লি স্টার, এদের ডাকিছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই। হ্যাঁ, উনি পন্দের আলো যাবি না তা তো হয় না, তাই না? ওই যে কারণ আছে না, কারণ ওইটা একটা গান আছে না, আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা, ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না। পন্দের আলু আর প্রথম আলো। বাঙ্গু বাটপাটদের শিরোমণি মতিউর রহমান কি কইছে শুনেন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক।
আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। এই মতিউর রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে, বিএনপির পায়ে পড়ে। সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে। সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে। এ বাটপাড়ি কইছিল। আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলোয় লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত। খালাস পেলে কি হয়েছে? তিনি নৈতিকভাবে দণ্ডিত, বুঝছাও? আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো। তো মতি ভাই, আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের, নাকি স্যাপ ফেলে স্যাটে নিছেন? ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান। ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে, রেখে দিছিল নিজের জন্য। তো প্রথম আলো যে বিএনপি কি পরিমাণে ভালোবাসে, ভালোবাসা যে কত সেটা একটু দেখি। আসে লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা। মতিউর রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না। গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। জানতেন খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক। জিজ্ঞাসাবাদে বাবর তো মতি ভাই কয় টাকা দিছে আপনার? সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোষ রফা। তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, ওগুলো কি উঠে গেছে? আচ্ছা, তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন? আরো লাগবে, ওর পায়ে পড়তেও সময় লাগে না, ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না। মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা, যেন তেন প্রকারের টিকে থাকা। তো এইগুলো কি জার্নালিজম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সে নিয়ে কান্নাকাটি করা যায়? নৈতিকভাবে এটা জায়েজ, এথিক্যালি উচিত এইটা? হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ। হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি। এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া, এটা কি বার্তা দেয়? বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত, নরমের জম, তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ, গায়ের জোরেই কথা কবে মানুষ। আরেক মাল আছে মাহফুজানন্দ প্রভুপাদ, সে কয় 53 বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি, ওই চান্দের দেশে আসছিল। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। হ্যাঁ, 2013 সালে 12 ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল। তুই তো দমে দমে মিশা কথা কয়। ওই আগুনে পোড়ার পরে পত্রিকা বাইট করেছে, লিখেছে আনবাউড, মানে তো মাথা মতো করে না, বা প্রচুর সাহস। আসেন তার একটা ক্লিপ দেখি বেনজিরকে নিয়ে। বেনজিরের ভয়ে নাকি ওই কাঁপিচ্ছিল, শুনেন। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত। শুনেছেন কত বড় সাহস? মাইনে নিলাম যে ওই ভিতু, তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে? মানে মাহফুজা নাম, আপনার লজ্জা নাই? আপনি তরুণদের কি শিখাইতেছেন? আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে? ভণ্ডামি তো মাত্রা আছে। আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয়। ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে ডিজিএফআই এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করেছে। এই যে তাসনিম কলিলি কয়ে দিছে ডিজিএফআই এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে, ওই ছাপাইছে, আবার পরে স্বীকারও করেছে এটা তো ভুল ছিল। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি ভুল করেছি। শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায়। গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি, দেখেছেন না সবাই? অনেক দিন তো হইলো। জবাব দিছে ডেইলি স্টার, আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে। নাকি এরা জবাব দিয়ে তার উর্দে মিডিয়া? এরা সার্বভৌম একটা অথরিটি হইছে, সবকিছু উর্দে, ওরা কেউ প্রশ্ন করতে পারবে না। তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম, এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার, এটা কি গণমাধ্যম? গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, ট্রুথ এবং ফ্যাক্টস। সত্য কি এবং ঘটনা কি। ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখছি। হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না, 10 থেকে 15 লাখ মানুষ হয়েছে, আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা। কিন্তু জানা যায় ট্রুথ, সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি? পন্দের আলো আর ডেইলি স্টার। আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে 15 লাখ লোক। দিল্লি স্টার লিখেছে 100 আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দের আলো দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া। এখনই অনেকেই বলতেছে হাদি একটা গিনিপিক ছিল। হায় রে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে বানাইয়াছেন সাই। এই দুনিয়া খুব আজব একটা জায়গা। এমন একজন মানুষ বলছে যে সাধারণ কেউ হয়তো মাথায় নিতাম না। নীলুফার মণি, আবদুল্লাহ নূর তুষার, ওনার একটা অনুষ্ঠানে আসছিল। ওই অনুষ্ঠানে এসে উনি বলতেছে ডাক্তাররা যেমন ওই যে তেলে পোকা ধইরা ওইটা অপারেশন করে আবার সেলাই করে ছাইরা দেয়, ব্যাং যেমন অপারেশন করে ছাইরা দেয়, তেমনি বিজ্ঞানীরাও বুঝছেন আবার ডাক্তাররাও ওই গিনিপিক নিয়ে অনেক রকম গবেষণা করে। সেলাই করে ছাইরা দিলে আবার চলাফেরা করতে পারে। হাদিরও সেলাই করে ছাইরা দিছিল কিন্তু বাঁচে নাই। হাদি ছিল গিনিপিক। মানে ওনার বলার উদ্দেশ্যটা কি আপনি এমন বুঝা নিয়েন একটু, যে আবদুল্লাহ নূর তুষার উনি নিজেই বিব্রত হয়ে গেছে ওনার কথা শুনা। উনি থামায় দিছে এবং কথাটা ঘুরাই দিছে। দেখেন উনি কি বুঝাইতে চাইল।
ওনার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন। হাদি তো এমন কোনো বড় দলের নেতা না, এবং নিবন্ধনও নাই। ওই 5-6 জন 10 জন লোক ইয়া ঘুরে বেড়াইতো। কেউ ময়লা পানি গায়ে ফেলে দিলে বলতো যে ভাই গায়ে পানি ফেলেন আর যাই ফেলেন, ভোটটা দিয়েন। ওই হাদির জন্য, মানে ওই হাদি মারা যাওয়ার পর এত মানুষ কোত্থেকে আসলো, তার মানে এগুলা সব নীল নকশা করা। হ্যাঁ, মানে আমার মনে হয় উনি বুঝাইতে চাইছে যে হাদিকে যারা মারছে তারা নিজেরাই এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে নিয়ে আসছে যে আমরা হাদিকে মারুম, তারপরে হাদিকে নিয়ে এমন একটা ব্যাপার তৈরি করুম সারা বাংলাদেশে দেখাই দেবো যে দেখো একজন হাদির জন্য কত লক্ষ হাদি সামনে চলে আসে। এরকম একটা ডিজাইন করা হয়েছে। ওই ডিজাইনের কারণেই এই আয়োজন, জানা যাতে এই আয়োজনটা হয়েছে। এগুলো সরাসরি উনি বলে নাই, ওনাকে বলতে দেয় নাই। তুষার নূর সাহেব না আব্দুল্লাহ নূর তুষার সাহেব ওনাকে থামায় দিছে। হ্যাঁ, যে না, মানে কথাটা ঘুরাই দিছে, নাহলে উনি আরো বলতো। প্রাণের মধ্যে ওনার অনেক কথা জমা রয়েছে, পাথর চাপা দিয়ে রাখছে। উনি হজমই করতে পারতেছে না যে হাদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো, ওই হাদির জন্য কেন এত মানুষ হবে। দেখেন, হাদি যেদিন মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, মারা গেলেন বলবো না, শাহাদাত বরণ করলেন সিঙ্গাপুরে, ঠিক তারপর দিনই কিন্তু নিয়ে আসা হয়েছে। এমন না যে 7 দিন পর আসে, 7 দিন লাশ হিমাঘরে রাইখা দিছিল, তারপরে লোকজন আয়োজন করছে, তারপরে এই আয়োজন হয়েছে। জানা যাতে যে রেকর্ডটা হয়েছে, ওই রেকর্ডটা কেন হইলো এটাই জ্বালা ওনাদের মনের মধ্যে, কেন এত মানুষ আসবে। হাদি শাহাদাত বরণ করার পরের দিনই কিন্তু আনা হয়েছে। আচ্ছা, আপনারা কি এমন কোনো দৃশ্য দেখছেন যে ট্রেনের ছাদে কইরা মানুষ আসতেছে ঢাকার দিকে, অথবা লঞ্চে কইরা মানুষ আসতেছে, বাসে কইরা আসতেছে, এরকম কোনো আয়োজন দেখছেন? বা এরকম কেউ কি ডাক দিছিল যে বাংলাদেশে সবাই চলে আসেন হাদির জানাজাতে? এরকম কোনো কথা কেউ বলছে? বলে নাই। ওইখানে যারা গেছে নিজের ইচ্ছাতেই গেছে। আমার তো মনে হয় ওইখানে যারা ছিল বাংলাদেশের অনেক জায়গা থেকেই গেছে, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ। ওইখানে যারা গেছে ঢাকার কাছ থেকে গেছে, ঢাকার আশেপাশে যারা, তারাই বেশি ছিল। দেখেন, এমন না যে ওইখানে বিএনপি পুরা ওনাদের দল বল নিয়ে গেছে, এমন না কিন্তু হয় নাই। এমনও না যে জামাত ঘোষণা দিছে বা ছাত্র শিবির ঘোষণা দিছে যে আপনারা সবাই ওখানে চলেন, এমনও না। কিন্তু যারাই গেছে একদম মনের টানে গেছে, নিজের মনের ইচ্ছাতে গেছে। কিন্তু এরা কারা? যাদেরকে ডাকলো না তারা চলে আসলো, যাদের জন্য কোনো বাস ভাড়া দিল না, ট্রেন ভাড়া দিল না, লঞ্চ ভাড়া দিল না, তারপরও তারা চলে আসলো। ভাই, এরা কারা জানেন? এরাই ছিল 5ই আগস্টের, হ্যাঁ এরাই ছিল 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবে। এই মানুষগুলাই ছিল। এরা কোনো দলের না ভাই, এরা কোনো দলের লোক না, এরা বাংলাদেশ একটা নামে দল আছে, ওই দলের লোক। ওরা জুলুম সহ্য করছে, অনেক অত্যাচার দেখছে, এই দেশ কোন পথে যাইতেছে সব দেখতেছে, কিন্তু বলতে পারে না। যখন বলার সুযোগটা পায় তখন বলে, যেভাবে 5ই আগস্টে বলছিল। এই 5ই আগস্টে যারা ছিল রাস্তাতে, যারা ভাই এই যুদ্ধেতে অংশ নিয়েছিল, যারা বুলেটের সামনে বুক পাইটা দিছিল, এরাই গেছিল হাদির জানাজায়, শহীদ হাদির জানাজায় এরাই ছিল। নীলুফার মনি আপা, আপনার বুঝার ক্ষমতা থাকা উচিত। আপনি একজন উকিল মানুষ, শিক্ষিতা, এমন জ্ঞানী একটা মানুষ, এমন একটা বয়ান তৈরি করলেন। আপনার এই বয়ান এখন ছড়ায় গেছে চারিদিকে। জানেন, একটু আগে দেখলাম একটা ওয়াজের মধ্যে একজন হাদি সাহেবের কথা বলতে গেছে, মানে ওসমান হাদিকে নিয়ে, শহীদ ওসমান হাদিকে নিয়ে কিছু কথা বলতে গেছে। এর মধ্যে একজন এসে কানে কানে বলতেছে হাদি নিয়ে কোনো কথা বলা যাবে না। কে? ওই বড় দলের একজন যুবক নেতা। তখন ওই হুজুর কিন্তু আবার, উনিও যুবক, উনি এটা মাইনা নেয় নাই। উনি বলছে, আগের দিন ভুলা যান, আমরা কি আগে ওয়াজের মধ্যে বলি নাই বেগম খালেদা জিয়ার কথা, যে ওনাকে বিনা কারণে জেলের মধ্যে আটকায় রাখছে মিথ্যা মামলায়? এই কথা কি আমরা বলি নাই? আমরা সেই লোকই তো। এখন কেন আমরা হাদিকে নিয়ে বলতে পারবো না? আর হাদি তো কোনো রাজনৈতিক দলের না তো ভাই। হাদি নিজেও ভাই তার এই যে ইনকলাব মঞ্চ নিবন্ধন করায় নাই। সে বলতো যে না ভাই, আমার কোনো দল লাগবে না, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। হাদি যে আদর্শটা রাইখা যাইতে চাইছিল সেটা কি ভাই? সহজ সরল, যে আপনারা নির্বাচন করতে যাইয়া শত কোটি টাকা খরচ করেন, আবার সেই টাকাটা এই দেশের জনগণের পকেট থেকে আবার নিয়ে নেন কায়দা কইরা, নিয়ে বিদেশে বাড়ি ঘর বানান। আমি দেখাই দেবো কিভাবে নির্বাচন করতে হয় টাকা ছাড়া। দেখেন হাদির আদর্শ এখন কে ফলো করতেছে? আমাদের তাসলিম যারা। খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। আমিও আমার শ্যালককে ঢাকায় ফোন করে বইলা দিছি ওই অ্যাকাউন্টে কিছু টাকা দিতে। হ্যাঁ, তাসলিম যারা একটা অ্যাকাউন্ট দিছে, বিকাশ নাম্বারও দিছিল। আমি যখন ফলো করতেছিলাম তখন 11 ঘন্টা পার হয়েছে। আমি দেখছি 11 ঘন্টার মধ্যে প্রায় 36 লক্ষ টাকা, আরো বেশি হইতে পারে বা কম হইতে পারে, এরকম একটা অ্যামাউন্ট চলে আসছে 11 ঘন্টায়। তো আর মানে দেখছেন কি ভালোবাসা? কেন এই ভালোবাসা ভাই? মানুষ এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না সবাই খবর সবাই রাখে। হ্যাঁ, এই যে মনিয়াপা, আপনিও একজন নারী, তসলিম যারাও একজন নারী। দেখেন উনি নির্বাচন করতেছে কি সুন্দরভাবে, কিভাবে বলছে যে আমি কেন অ্যাকাউন্ট করছি, কেন এই বিকাশ নাম্বার দিলাম, এগুলো সব স্বচ্ছতা থাকবে, আয়নার মতো পরিষ্কার থাকবে। আমার এখানে নির্বাচন করতে গেলে যে টাকাটার প্রয়োজন, যতগুলো ভোটার আছে এখানে, প্রতি ভোটারের পিছনে আমি 10 টাকা করে খরচ ধরছি। ওই হিসাবে ওনার অ্যামাউন্টটা যেন কত আমার মনে নাই, মানে কোটি টাকার নিচে 70-80 লাখ এরকম হইতে পারে বা আরো কম হইতে পারে। যাই হোক, আপনি একটু দেখে নিয়েন। আমার এই অ্যামাউন্টটা আসার সঙ্গে সঙ্গে আমি অ্যাকাউন্ট দুইটা বন্ধ করে দিব, এবং এখান থেকে কোথায় কিভাবে খরচ হচ্ছে এর জন্য আমি একটা টিম বানাইছি। সেই টিম আপনাদেরকে জানাবে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবে। তার মানে বুঝছেন উনি কোন পথে গেছে? ওই যে একজন মুসলিম ভাই মেয়রের পদপ্রার্থী ছিল না আমেরিকায়, উনি ভারতের বংশোদ্ভূত কিন্তু মুসলিম,
উনি কিভাবে নির্বাচন করছিল? এই সোশ্যাল মিডিয়া কাজে লাগায় নির্বাচন করছিল। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম হেল্প চাইতো, সবাই কাছে যায় দাঁড়ায় থাকতো, রাস্তায় দাঁড়ায় থাকতো, ভাই নিজের ব্যানার নিজে নিয়ে এইভাবে লাইফে দাঁড়ায় থাকতো, তখন কেউ পাশে দাঁড়াইতো না। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে, তার সাচ্চা দিলের মনের কথাটা বুঝতে পারছে যে এই লোক সৎ লোক, যার জন্য উনি পাশ করে গেছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।